করা যায় ওই ব্যাপার স্যার আমি দেখায় দেবো স্যার। আচ্ছা ওকে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো স্যার আমরা ওই যে পরবর্তী স্টেপ আমরা দেখতে পারি যে ওই যে স্যাররা বললেন যে ক্যাপশনের ব্যাপার, ঠিক আছে, যে ক্যাপশন জি। ফিল্ড ফিল্ড ক্যাপশনের ব্যাপার। দেখুন স্যার আমি এখানে সিরিয়াল নাম্বার, দেখুন সিরিয়াল নাম্বার আমি একটু ব্লিঙ্ক করে দেখাচ্ছি। এইখানে দেখুন এখানে কোনো স্পেস আমি রাখি নাই। কেন রাখি নাই? যখন আমরা কোনো এসকিউএল কোয়েরি তৈরি করতে যাব বা অ্যাডভান্স লেভেলের কোনো কোডিং করতে গেলে অনেক সময় এই ফিল্ড নেম গুলো আমাদের দরকার হয় বা এখানে ক্যাপশন গুলো দরকার পড়ে। সেক্ষেত্রে আমরা এটি অ্যাভয়েড করে যেতে পারি, আমরা স্পেস ছাড়া দিতে পারি, অথবা আমরা একটা আন্ডার স্কোর রাখতে পারি, ঠিক এভাবে রাখতে পারি। ঠিক আছে স্যার। এখন কথা হলো যদি এই অবস্থায় থাকে তাহলে আমরা এখন এই টেবিলকে যদি এটা কেন ডেটা স্যার, শিট, এটা কেন, এটা যদি একটু ব্যাখ্যা করেন, মানে আন্ডারস্কোর বা এখানে মানে দিতে চাইলে পরবর্তীতে কি সমস্যা হইতে পারে যদি আমি স্পেস দেই? পরবর্তীতে সমস্যা হতে পারে স্যার যে আমরা অনেক সময় এসকিউএল ব্যবহার করে থাকি। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা এই অ্যাক্সেসে বসে এসকিউএল সার্ভার, মাই এসকিউএল, ওরাকেল এই টাইপের যে হায়ার লেভেলের ডেটাবেস গুলো রয়েছে সেখানে কিছু কুয়েরি কমান্ড ব্যবহার করে আমরা সমস্ত কাজগুলো করতে পারি। লাইক আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, আমরা বিভিন্ন কুয়েরি এক্সিকিউট করতে পারি। সেক্ষেত্রে অনেক সময় সমস্যা দিতে পারে মানে যদি হয় মেবি, যার জন্য আমরা ঠিক এভাবে রাখতে পারি। কিন্তু আমরা এখানে স্পেস না রেখে এই ব্যাপারটিকে কিভাবে আমরা একটু মানে সিস্টেমের ভিতর আনতে পারি সেই ব্যাপারটির জন্য কিন্তু নিচে লক্ষ্য করুন এখানে ক্যাপশন দেওয়া হয়েছে। এই যে লক্ষ্য করুন স্যার, ক্যাপশন আমি ব্লিঙ্ক করে দেখাচ্ছি। এখানে আমরা আমাদের মতো করে ক্যাপশন দিতে পারবো। আমি এখানে যা ইউজ করি না কেন জাস্ট এখানে এসে আমরা ক্যাপশন চেঞ্জ করব। সেটি কিভাবে দেখুন, আমার এখানে সিরিয়াল নাম্বার ক্যাপশন দেওয়া হয়েছিল আগে, তো আমি একটু ডিলিট করে দিয়ে সেভ করলাম। এবং রোল নাম্বার দেখুন স্যার, এখানেও আমি ক্যাপশন কাস্টম টাইপ করে দিয়েছি। অনুরূপভাবে নেম আমি সবকিছু ডিলিট করে প্রথম থেকে দেখাচ্ছি। এখন লক্ষ্য করুন স্যার, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, স্টুডেন্ট নেম, এরপর হচ্ছে মোবাইল নাম্বার। এখানে শুধু আমি স্পেস রাখবো। এখন সিরিয়াল নাম্বার সিলেক্ট রাখতে হবে যে ফিল্ডের আমরা চাচ্ছি ক্যাপশন কাস্টম ভাবে টাইপ করে দেওয়ার জন্য বা চেঞ্জ করার জন্য, জাস্ট ওইটিকে সিলেক্ট রাখতে হবে। এরপরে আমরা ফিল্ড প্রপার্টিস থেকে জাস্ট ক্যাপশনে এসে আমরা সেটি টাইপ করে দেব, অথবা আমরা এখান থেকে কপি করে নিব, কন্ট্রোল সি প্রেস করে কপি করব এবং ক্যাপশনে এসে আমরা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করব। তাহলে সেটি পেস্ট হলো এবং যেখানে আমরা স্পেস রাখতে চাচ্ছি জাস্ট একটা স্পেস বার আমরা প্রেস করব, তাহলে হয়ে গেল। এখন কথা হলো যদি এখানে আমরা ক্যাপশন না দেই তাহলে কি ব্যাপারটি হবে, তাই তো স্যার। তো আমি একটু টেবিলটিকে ডেটা শিট ভিউতে নিয়ে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু কোনো ক্যাপশন ইউজ করি নাই, যেভাবে টাইপ করা আছে ফিল্ড নেম সেভাবে আমি যদি একটু ভিউ করাই, উপরে লক্ষ্য করুন সিরিয়াল নাম্বার খুব একটা সুন্দর দেখাচ্ছে না, রোল নাম্বার সেম, স্টুডেন্ট নেম সেম। আবার লক্ষ্য করুন স্যার যে মোবাইল নাম্বার খুব একটা ভালো দেখাচ্ছে না। সো আমরা চাইলে খুব ইজিতেই ওইখান থেকে আমরা ক্যাপশন গুলো চেঞ্জ করে নেব। আবার স্যার অনেক সময় এমন হয় আমাদের বাংলা নিয়ে কাজ করা লাগতে পারে, আমরা যদি বাংলায় কাজ করি তাহলে কিন্তু ক্যাপশন আমরা এখানে বাংলা টাইপ করে দিতে পারি। যেমন দেখুন, তার আগে যেহেতু আমরা টেবিলের ডেটা শিট ভিউতে আছি বা মেন ভিউতে আছি, এন্ট্রি ভিউ, এখানে আমরা আরো কিছু হিডেন টিপস দেখতে পারি। যেমন এই স্টুডেন্ট নেম ফিল্ডের যদি এখন ক্যাপশন আমরা সেপারেট করতে চাই, অর্থাৎ স্টুডেন্ট এবং নেম মাঝখানে একটা স্পেস রাখতে চাই, সেক্ষেত্রে উপরে যে ট্যাবগুলো দেখা যাচ্ছে ক্রিয়েট, এক্সটার্নাল ডেটা, ডেটাবেস টুলস, হেল্প, ফিল্ডস এবং হচ্ছে টেবিল, জাস্ট আমরা যাব টেবিলে, না সরি আমরা ফিল্ড আসবো। ফিল্ডস আসার পরে লক্ষ্য করুন স্যার নেম অ্যান্ড ক্যাপশন একটি রিবন দেখা যাচ্ছে, এগুলোকে রিবন বলা হয়। দেখুন আমি একটু ব্লিঙ্ক করে দেখাচ্ছি। জাস্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে দেখুন স্যার এই যে নেম, স্টুডেন্ট নেম দেখা যাচ্ছে, আমরা কপি করে নেই এবং ক্যাপশনে এসে আমরা পেস্ট করে দেই এবং নেমের পর একটি স্পেস রাখি। এখন যদি ওকে করে দেই তাহলে দেখুন স্যার স্টুডেন্ট নেম, আমি ব্লিঙ্ক করে দেখাচ্ছি, এখানে কিন্তু স্পেস হয়ে গেছে। তাহলে আমাদের ওইখানে চেঞ্জ করা লাগলো না, অর্থাৎ ফিল্ড প্রপার্টিসে
চেঞ্জ করা লাগলো না, আমরা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবো। আবার আরো কিছু ব্যাপার আমরা দেখি, আমরা এখান থেকে এটিকে উঠিয়ে দিচ্ছি, আমরা ওকে করে বের হয়ে আসি, দেন ডিজাইন ভিউতে এসে আমরা একটু বাংলা নিয়ে টেস্ট করে দেখতে পারি। আমি অভ্র সফটওয়্যারটি ব্যবহার করব, অভ্র বাংলায় আছে। এখন দেখুন স্যার, স্টুডেন্ট নেম, তো এই ক্যাপশনের জায়গায় আমি চাচ্ছি বাংলা ইউজ করার জন্য। আমার ব্যাক এন্ডে সমস্ত ব্যাপারগুলো ইংলিশে থাকবে, কিন্তু ফ্রন্ট এন্ডের কাজগুলো লাইক রিপোর্ট অথবা স্যার যদি কোনো আমরা ফর্ম ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা বাংলা ইউজ করব। তাহলে আমরা ইজিতে এখানে ক্যাপশন চেঞ্জ করে দিতে পারি। সেটি কিভাবে? আমরা জাস্ট এখানে টাইপ করে দিলাম নাম, অর্থাৎ নেম। ঠিক আছে স্যার, আমি ব্লিঙ্ক করে দেখাচ্ছি। দেখুন স্যার, নাম টাইপ করা হলো। আবার দেখুন সিরিয়াল নাম্বার আমরা এখানে চেঞ্জ করে ক্যাপশনে সিরিয়াল দিলাম, হলো। এবার হচ্ছে রোল নাম্বারের জায়গায় আমরা দিলাম রোল, এতটুকু থাকুক, এই কয়টাই থাকুক স্যার। আমরা যেভাবে ডিসপ্লে করতে চাই, হ্যাঁ, আমরা যেভাবে অ্যাকচুয়ালি ফিল্ডের নেমগুলো ডিসপ্লে করাতে চাচ্ছি বা অ্যাট্রিবিউট, সেটি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, অথবা আমরা ওই ফিল্ডে গিয়ে সেখান থেকেও আমরা চেঞ্জ করে নিতে পারি। তো এখন যদি আমরা ভিউতে নেই, লক্ষ্য করুন স্যার, আমি সিরিয়াল টাইপ করে দিয়েছি ইউনিকোডে, সেটি ডিসপ্লে হয়েছে রোল, বাংলায় আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে নেম আমরা ব্যাক এন্ডে তো ইংলিশ আছে স্যার। হ্যাঁ, ব্যাক এন্ডে আমার ইংলিশ রয়েছে। হ্যাঁ, তো আমার কোনো সমস্যা নেই, আমি স্মুথলি কিন্তু এখন রিপোর্ট ফর্ম সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। স্যার, এই বিষয়টা যদি বলি যে আমি যখন সূত্র তৈরি করব তখন আমার ওই ফরম্যাটটা দরকার হবে, কিন্তু আমি যখন দেখতে চাই তখন আমি এভাবে দেখতে চাই। অ্যাবসলিউটলি রাইট স্যার। এখন দেখুন স্যার, আমরা যদি বাংলা এখানে ক্যাপশন গুলো দিয়ে রাখি, তাহলে কি কি অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি? প্রথম অ্যাডভান্টেজ হলো যে আমরা বাংলা সবকিছু আমাদের মধ্যে করে আমরা পাচ্ছি। যদি কোনো ডেটাবেস আমরা বাংলা ক্রিয়েট করতে চাই, তাহলে এভাবে পাবো। আবার যদি এই টেবিল থেকে যদি এখন কোনো ডিফল্ট কোনো ফর্ম যদি আমরা ক্রিয়েট করতে চাই, তো আমি একটু ক্লোজ করে দিয়ে দেখাই, তাহলে ক্লিয়ার হব আমরা পুরো ব্যাপারটা। আমার এই টেবিল সিলেক্টেড অবস্থায় আছে, তাই না? আমরা ক্রিয়েটে আসবো। ফর্ম অনেকভাবে ক্রিয়েট করা যায়, তো স্বাভাবিক একটি প্রসেস হচ্ছে যে শুধু ফর্ম, যেটি মাইক্রোসফট অ্যাক্সেস অটোমেটিক আমাদের বিল্ড করে দেয় বা তৈরি করার অনুমতি দেয়, সেটি হচ্ছে এই ফর্ম। তাহলে আমরা সিলেক্ট করতে পারি। দেখুন স্যার, কাস্টম ভাবে একটি ফর্ম আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস তৈরি করে দিয়েছে। কি কি সুবিধা পাচ্ছি? সিরিয়াল নাম্বার আমার এখানে দিতে হলো না, বাংলা টাইপ করে দিতে হলো না, তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে অটোমেটিক মাইক্রোসফট অ্যাক্সেস। এখন কথা হলো, যদি কোনো কারণে বাকি যে ফিল্ডের ক্যাপশনগুলো আমরা চেঞ্জ করে দেই নাই, তাহলে এখন আমরা কিভাবে এটি চেঞ্জ করব? এটা একটু প্রশ্ন থাকতে পারে, তাই তো স্যার? তো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই রিপোর্টের বা ফর্মের ডিজাইন ভিউতে আসতে হবে। ডিজাইন ভিউতে আসার জন্য যে কোনো এক জায়গায় মাউস রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ, এরপরে স্যার আমরা যে ফিল্ডের ক্যাপশন চেঞ্জ করে দিতে চাচ্ছি সেটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আমাদের কিবোর্ড বাংলায় করা আছে, আমরা চাচ্ছি এখানে ঠিকানা নিব, ঠিকানা টাইপ করে দিলাম, হয়ে গেল। এবং বাইরে ক্লিক করব, দেখুন স্যার ঠিকানা ডিসপ্লে হয়েছে। এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। বিকল্প অর্থাৎ অল্টারনেটিভ অনেক ওয়ে আছে, জাস্ট আমাদের যদি জানা থাকে যে আমি এই কাজটা এখন এইভাবে করব বা এইভাবে করব, তাহলে স্যার আমরা পারবো। এখানে কোনো বোর ফিল করার কোনো কিছু নাই যে আমার তো এটা হচ্ছে না, আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, সেরকম না। জাস্ট একটু যদি আমরা মাথা খাটাই, তাহলে পুরো ব্যাপারটা স্যার আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে স্যার ক্যাপশনের ব্যাপার মনে হয় স্যার আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি, এখানে কোনো ডাউট থাকার কথা। স্যার জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। এখন যদি স্যার এখানে ফিল প্রপার্টিজ কিন্তু আরো অনেকগুলো রয়েছে বা অনেক বিষয়বস্তুগুলো আছে, তো আমরা এখনই আপাতত অত কিছু জানবো না। যেমন হচ্ছে যে স্যার দেখাইছিলেন যে এই যে ডিফল্ট ভ্যালু কিভাবে নিতে হয়, ভ্যালিডেশন রুল কিভাবে ক্রিয়েট করতে হয়, ভ্যালিডেশন টেক্সট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই ব্যাপারগুলো কিন্তু স্যার খুব স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝাইছে। সরি স্যার, তো আশা করি স্যারের ভিডিওগুলো দেখবেন, স্যারের চ্যানেলে দেওয়া আছে। আমি স্যারের ভিডিওগুলো মিস করেছি, কিন্তু আমি চ্যানেলে গিয়ে দেখছি সব ভিডিওগুলো, কোনো একটা জায়গা আমি টানি নাই। আমি এক্সেসের কতটুকু জানি ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আরেকজন কি বুঝাচ্ছে।
তার কাছ থেকে আমি কতটুকু নিতে পারতেছি, যতটুকু আমার জানা ততটুকু আমি ফেলে দেব, আর যতটুকু আমার না জানা ততটুকু আমার মাথায় আমি ধরে রাখবো, দ্যাটস ইট। আর কোনো কিছু আমার দরকার নেই। আমার এখানে স্যার যেটা কাজ করেছে স্যার ডেলিটেশন ট্যাক্স এর নিচে রিকোয়ার্ড, এটা নিয়ে যদি স্যার একটু কথা বলতেন। জি, রিকোয়ার্ড এটা হচ্ছে ইয়েস এবং নো, মানে আমি যদি এটি ডিসপ্লে করাতে চাই না। আমি একটু বলি স্যার। না স্যার, ওটা না, আমি একটু যদি বলি স্যার, রিকোয়ার্ড কথাটার অর্থ হচ্ছে ওই ফিল্ডে আপনার অবশ্যই ভ্যালু থাকতেই হবে, অর্থাৎ ওই যে আমরা যেমন গুগল ফর্ম ক্রিয়েট করি, অ্যাভয়েড করে যেতে পারবে না আর কি স্যার। হ্যাঁ, এটা নাল ভ্যালুর ব্যাপার আর কি, নাল ভ্যালুর ব্যাপার। জি 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 স্যার, রাইট রাইট, হ্যাঁ মনে পড়ছে। ওটা ইয়েস করলে আর যা সম্ভব নয়। হ্যাঁ, এইভাবে স্যার আমরা সহযোগিতা করবো, একে অপরকে সহযোগিতা করবো। অবশ্যই স্যার। আচ্ছা স্যার, এখন আমি আরেকটু ব্যাপার আমি শেয়ার করব, সেটা হচ্ছে ইফ ফাংশনের ব্যাপারে আমরা অনেকেই মানে হেজিটেশন ফিল করতেছি যে আসলে ইফ ফাংশনটা কি, মানে খুব বড় সড়ো একটা কিছু লাগতেছে। ইফ ফাংশনের ব্যাপারে সংক্ষেপে কিছু বলি, যদি এক্সাম্পল নাও আজকে দিতে পারি, অন্য একদিন দেওয়ার চেষ্টা করব, তবে বেসিক কিছু ব্যাপার মনে হয় জানা দরকার আছে, আমরা জাস্ট একটু জানি। আমি ডেটাবেস থেকে আপাতত একটু বের হয়ে যাব এবং মাইক্রোসফট ওয়ার্ডে একটু আসবো। ইফ ইফ বাংলা হচ্ছে যদি, আমরা ইফ লিখি হচ্ছে এভাবে, সরি, আমরা ইফ লিখি হচ্ছে এভাবে, আইএফ। এই ইফ হচ্ছে যদি, আমরা যদি এভাবে ব্যবহার করি, কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসে আসলে ইফ এভাবে হবে না। মাইক্রোসফট অ্যাক্সেসে আরেকটি আই এখানে দিতে হবে, অর্থাৎ আইআইএফ। তাহলে প্রথমে যে একটি আই আমরা দিলাম, এই আই আসলে কি, আমরা ইকুয়াল দিয়ে এখানে দিতে পারি, অর্থাৎ আইআইএফ এর একটি অ্যাব্রিভিয়েশন আছে, সেটি হচ্ছে ইমিডিয়েট আইএফ ফাংশন। ইমিডিয়েট আইএফ ফাংশন। আশা করি স্যার আমরা বুঝতে পেরেছি। প্রথমে যে একটি আই আমরা নিচ্ছি, অর্থাৎ শুধু ইফ ব্যবহার না করে আরেকটি ইফ নেওয়ার অর্থ হলো এটি হচ্ছে ইমিডিয়েট হিসেবে কাজ করে মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে, সেটি হচ্ছে আইআইএফ। এই আইআইএফ এর একটি সিনট্যাক্স রয়েছে, অর্থাৎ একটি সূত্র বা একটি ফর্মুলা বলতে পারি আমরা, এবং এই ইফ কে আমরা ফাংশন বলতে পারি, আবার স্টেটমেন্টও বলতে পারি। অনেকে অনেকভাবে কাউন্ট করে, এবং প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ নিয়ে কাজ করা হয়। যখন আমরা কোনো সত্য দিয়ে কোনো কাজ করব, তখন স্যার আমরা ইফ ব্যবহার করব অবশ্যই, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। লাইক সেটা সি তে হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, পাইথন, জাভা, ভিভিএ তে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, সব জায়গায় ইফ রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে আইআইএফ হচ্ছে, যে আই হচ্ছে ইমিডিয়েট ইফ ফাংশন অথবা স্টেটমেন্ট। এরপরে আমরা যদি সিনট্যাক্সে আসি, অর্থাৎ হলো যে ইফের একটি ফর্মুলা রয়েছে বা একটি স্ট্রাকচার আমরা বলতে পারি। স্ট্রাকচার কেমন হবে? প্রথমে থাকবে হচ্ছে এক্সপ্রেশন, বা আমরা এক্সপ্রেশনই বলতে পারি, ঠিক আছে স্যার? যে আমরা আইআইএফ, প্রথমে আইআই বড় হাতের হবে, পরের এফ হবে ছোট হাতের, ঠিক আছে স্যার? এরপর আমরা প্যারান্থেসিস নিব, ওপেনিং ক্লোজিং একসাথে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, শুরু এবং শেষ, এটিকে ইংলিশে আমরা বলবো প্যারান্থেসিস। প্যারান্থেসিস ওপেনিং, প্যারান্থেসিস ক্লোজিং, এটি আমরা প্রথমেই একসাথে দিয়ে নেব। আমরা যে ভুলটি করি, প্রথমে শুরু করলাম, পরবর্তীতে ক্লোজ করার আমাদের আর মনে থাকে না, আমরা আসলে ক্লোজ কয়টি দিলাম, কয়টি ক্লোজ করব, মনে থাকে না। তাহলে আমাদের বুঝার সুবিধাতে আমরা প্রথমে দিয়ে নেই প্যারান্থেসিস ওপেনিং ক্লোজিং। তাহলে হলো কি, আমাদের পরবর্তীতে দেওয়ার ব্যাপারটা আর মাথায় মানে থাকুক না থাকুক কোনো ব্যাপার না, আমরা তো দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা লেফট যে অ্যারো কি আছে, এটির মাধ্যমে আমরা সিলেক্ট করে প্যারান্থেসিসের ভিতরে প্রবেশ করলাম। তাহলে এখন বলা হচ্ছে কি, প্রথমে দিতে হবে এক্সপ্রেশন, ঠিক আছে? আমি EXPR দিলাম, এক্সপ্রেশন হলো। এটি হচ্ছে এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝতেছি? এক্সপ্রেশন হচ্ছে যে ভ্যালু আমরা চাচ্ছি, বা যে ভ্যালু থেকে আমরা ট্রু এবং ফলস নিতে চাচ্ছি, ট্রু কাউন্ট হবে না ফলস কাউন্ট হবে, সেই ভ্যালু নেওয়ার জন্য আমরা এক্সপ্রেশন নিয়ে থাকি, অর্থাৎ সূত্রের ভাষায় এটা এক্সপ্রেশন হবে। তাহলে এক্সপ্রেশন নেওয়ার পরে আমরা কি দেই? একটি কমা দেই, কিন্তু
যেমন আমরা নিলাম যে মার্ক থেকে আমরা গ্রেড বের করব অথবা জিপিএ বের করব, তাহলে আমরা মার্ক নিব। তাহলে মার্ক কি? আমরা তো মার্ক ওখানে কোনো ভ্যালু এন্ট্রি করব, শুধু তো মার্ক কথা আমরা লিখবো না, তাই না স্যার? যেমন বাংলায় 80 পাচ্ছি আমরা, তাহলে 80 তো একটা ভ্যালু, 80 ভ্যালুর উপর ডিপেন্ড করে ট্রু আর ফলস আমাকে ভ্যালু রিটার্ন করবে, অর্থাৎ ভ্যালু আমাকে দিবে। তাহলে সেটি আমাদের এখানে দিতে হবে। তাহলে সেটি হচ্ছে এখানে এক্সপ্রেশন অ্যাক্সেসের ক্ষেত্রে। ঠিক আছে স্যার? তারপরে কি হবে? তারপরে স্পেস হবে, তারপরে দিতে হবে ট্রু ভ্যালু, অর্থাৎ হচ্ছে টু পার্ট আমরা বলবো, টু পার্ট আমরা নিলাম, তাহলে একটি পার্ট হলো। এরপরে কি হবে? আবারও কমা দিতে হবে, স্পেস দিতে হবে, এখন নিতে হবে ফলস পার্ট। ফলস পার্ট আমরা নিলাম, মানে দুইটি পার্ট থাকতেছে। এই যে দুটো পার্ট নেওয়া হলো, এই দুটো পার্টকে বলা হয় আর্গুমেন্ট। ঠিক আছে স্যার? আর্গুমেন্ট বলা হয়। এটি হচ্ছে যে টু পার্ট অথবা টু আর্গুমেন্ট, এটি হচ্ছে ফলস পার্ট অথবা ফলস আর্গুমেন্ট। প্রথমে এক্সপ্রেশন। স্যার এটা কি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে রাখতে হবে নাকি এমনিতেই? হ্যাঁ, আমরা যখন এইখানে এক্সপ্রেশন নিব, এক্সপ্রেশন মাস্ট বি স্কোয়ার ব্র্যাকেটে নিতে হবে। আমি জাস্ট সূত্র বোঝানোর জন্য এইভাবে দেখাচ্ছি, জি স্যার। জাস্ট কনটেক্সটটা স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে। থার্ড ব্র্যাকেট আমরা যেটাকে বলি, এটাকে ইংলিশে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট। তাহলে আমরা কিভাবে এক্সপ্রেশন দিতে পারি? যেমন প্যারান্থেসিস আমরা নিলাম, সবকিছু নেওয়া হলো, এই স্কোয়ার ব্র্যাকেট প্রথমে আমরা নিয়ে নেব দুটো একসাথে, ওপেনিং ক্লোজিং একসাথে নিব। দেন এর ভিতরে এসে আমরা এক্সপ্রেশন টাইপ করব, EXPR এক্সপ্রেশন। তাহলে হলো কি, ওই থার্ড ব্র্যাকেট দেওয়ার প্যারাটা মাথায় রাখা দরকার হচ্ছে না, কারণ আমি তো দিয়ে নিয়েছি, সো আর কোনো প্রশ্নই আসে না এখানে। তাহলে ঠিক এভাবে আমরা দিতে পারি। আচ্ছা, আমি সূত্র জাস্ট বুঝা দিচ্ছি আর কি, ঠিক আছে? পরবর্তীতে প্র্যাকটিক্যালে যখন দেখবো তখন পুরো ব্যাপারটা আরো আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে হলো কি, এখানে যে ভ্যালু আমার থাকবে, এই ভ্যালুর উপর বেস করে এই ট্রু পার্ট এবং ফলস পার্ট আমাকে রিটার্ন করবে। যে এটি ট্রু, যদি সে চেক আউট করবে, প্রথমে যদি ট্রু হয় তাহলে ট্রু ভ্যালু আমাদের রিটার্ন করবে, আর যদি ট্রু না থাকে তাহলে ফলস ভ্যালু অটোমেটিক রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস ভ্যালু আমাদের রিটার্ন করবে। একদম সহজে স্যার। এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর ক্ষেত্রে বা সব প্রোগ্রামের ক্ষেত্রে ইফ ফাংশন বা ইফ স্টেটমেন্ট। তাহলে আমরা সহজভাবে বুঝি, ইফ ফাংশন থাকবে, ইফের একটা সিনট্যাক্স থাকবে, আইআইএফ এক্সপ্রেশন থাকবে, ট্রু পার্ট থাকবে, ফলস পার্ট থাকবে, এই দুটো হচ্ছে আর্গুমেন্ট। এখানে জাস্ট আমরা যে ভ্যালুর উপর বেস করে আমরা রেজাল্ট মানে সত্য আরোপ করতে যাচ্ছি, সেই ব্যাপারটা এখানে টাইপ করে দিতে হবে, এই যে এক্সপ্রেশন। ঠিক আছে স্যার? এই হচ্ছে ব্যাপারগুলো। এখন যখন আমরা কোনো রেজাল্ট তৈরি করতে যাচ্ছি, জিপিএ নির্ণয় করতে যাচ্ছি, লাইক আমরা লেটার গ্রেড যখন বের করতে যাচ্ছি, তখন অনেকগুলো ইফ ব্যবহার করতে হচ্ছে। যেমন 80 থেকে 90 যদি হয় তাহলে আমার এ গ্রেড হলো, সাপোজ এ গ্রেড হলো। আবার আমি সত্য দিচ্ছি, যদি আমার 70 থেকে 79 পর্যন্ত হয় তাহলে আমার বি গ্রেড হবে। তাহলে তো আরেকটা ইফ আমরা ব্যবহার করতেছি, তাহলে এটিকে আবার কি বলা হয়? এখানে তো আমরা জানলাম যেটি ইফ স্টেটমেন্ট বা ইফ ফাংশন। তখন ওইখানে গিয়ে আমরা ইফ বলবো না, তখন ওইটা হয়ে যাবে নেস্টেড ইফ। বুঝা গেল স্যার? যখন একটা ইফের ভিতরে আরো অনেকগুলা ইফ নিয়ে ব্যবহার করব, 10টা 15টা 20টা 100টা ইফ হতে পারে, তখন ওইখানে গিয়ে ওইটার নাম চেঞ্জ হয়ে হবে নেস্টেড ইফ। এবং ওই কাজটাই আমরা করি, লাইক আমরা লেটার গ্রেড বের করার সময় ইউজ করে থাকি, অথবা এরকম যতগুলাই মানে ইফ কন্ডিশন বা ইফ স্টেটমেন্ট আমরা ব্যবহার করে থাকি, সব ক্ষেত্রে কিন্তু সেটি হয় নেস্টেড ইফ। আমরা সেটিকে বলবো নেস্টেড ইফ। ঠিক আছে স্যার? যখন সিঙ্গেল আমরা এখানে যে এক্সপ্রেশন দেখা যাচ্ছে, এইটার উপর বেস করে যদি কোনো প্রোগ্রামিং আমরা কোডিং করি অথবা যদি কোনো ফাংশন ক্রিয়েট করি, তাহলে সেটি হবে শুধু ইফ ফাংশন বা ইফ স্টেটমেন্ট। স্যার আমি একটু হাত দিয়ে বোঝাচ্ছি, কেউ মাইন্ড করবেন না। তাহলে হলো কি স্যার, যে শুধু ইফ ফাংশন বা ইফ স্টেটমেন্ট। আর যদি অনেকগুলো ইফ নিয়ে কাজ করি, হয়ে যাবে নেস্টেড ইফ। একবারে সহজ। ইফের ভিতর ইফ, তার ভিতর ইফ,
সেটা হবে নেস্টেড ইফ, ইজিতে স্যার। এখন সবার মাথার উপর দিয়ে যাচ্ছে যে যতগুলা ইফ আমরা নিতেছি লাস্টে গিয়ে কয়টা ব্র্যাকেট আমরা দিব, অর্থাৎ প্যারান্থেসিস ক্লোজিং প্যারান্থেসিস কয়টা নিব, এটা নিয়ে মানে মাঝে মাঝে মানে প্রথম যখন আমি শিখি তখন আমারও এই ব্যাপারটা আমি ফেস করছি, যে তখন আমি কি ওই নোটপ্যাড প্লাস প্লাস খুঁজবো, নাকি ওয়ার্ডিং এ টাইপ করব, নাকি ওই বিল্ড করব, না জুম করব। তখন স্বাভাবিকভাবে আমি নিজেও ডাউটের ভিতরে ছিলাম, কিন্তু সেটির বিকল্প বা অল্টারনেটিভ আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। সুইচ ফাংশন বা স্টেটমেন্ট ইউজ করতে পারি। তারপরে স্যার আমরা চাইলে প্রোগ্রামের ভাষায় সিলেক্ট কেস নামের আরেকটা স্টেটমেন্ট আছে, অনেক স্যাররা হয়তো বুঝতে পারতেছেন আমি যে ব্যাপারটা বুঝাতে চাচ্ছি। সিলেক্ট কেস বা কেস সিলেক্ট যাই বলি না কেন, ওইটার মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা হবে না। সো অল্টারনেটিভ অনেক কিছুই আছে, অনেক কিছু ধরে আমরা কাজ করতে পারি। লাইক সেটি ভিভিএ কোডের মাধ্যমে হতে পারে, অথবা আমরা এখানে ফাংশন বিল্ড করেও করতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন তাহলে আমরা একটু ডেটাবেস প্রজেক্টে গিয়ে একটু দেখার চেষ্টা করি, দেখি টাইম কভার হবে কিনা আমি জানি না, আমরা মিনিমাইজ হয়ে যাচ্ছি। দেন আমরা একটু ডেটাবেস প্রজেক্ট রান করাবো। তো সিঙ্গেল যে ইফের কথা আমি বলবো, শুধু ইফ ফাংশন বা ইফ স্টেটমেন্ট, সেটি কিভাবে কাজ করতে পারে আমি একটু দেখানোর চেষ্টা করি। তার আগে ইংলিশ সিলেক্ট করে নেওয়া হলো। তো আমি এখানে একটি কুয়েরি তৈরি করে রেখেছি, সেটি শুধু নাম দেওয়া হয়েছে যে সিঙ্গেল ইফ ফাংশন। এখানে একটা কথা বলে রাখি স্যার, এই পাশে যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় অবজেক্ট। এই পুরোটাকে বলা হচ্ছে প্যান, অবজেক্ট প্যান। এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, টেবিল, কোয়েরিজ, ফর্মস, এগুলোকে ক্যাটাগরি বলা হয়। আর এর ভিতরে যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে অবজেক্ট। আশা করি স্যার বুঝতে পারছি। এই অবজেক্টের নামকরণের ব্যাপারে কিছু কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। অনেক সময় সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকে করে থাকে কি, ওই যে টিবিএল আন্ডার স্কোর, যেমন আমি দিলাম এখানে রেজাল্ট, আমি একটু ব্লিঙ্ক করে দেখাচ্ছি। আবার অনেকে রেজাল্ট দেওয়ার পরে শুধু টি রাখে, মানে রেজাল্ট টেবিল, অথবা আমি দিলাম যে টেবিল রেজাল্ট, অনেকে অনেকভাবে করে থাকে। তবে এখানে ওই একটি কথা, ওই যে বললাম যে যখন আমরা কলামের নেমগুলো টাইপ করব বা ফিল্ড নেমগুলো টাইপ করব, তখন স্পেস না রাখার ব্যাপারে এখানেও যদি আমরা এভাবে করি তাহলে প্রোগ্রামিং করতে অনেক সুবিধা হবে। কিন্তু স্যার এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো, জাস্ট এতটুকুই। আবার এমন না যে রাখতেই হবে, জাস্ট আমরা যদি রাখি ভালো হবে। এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য, যে আমি মানে কিভাবে রেখে আমি খুব ইজিতে আমার ডেটাবেসটা হ্যান্ডেল করতে পারতেছি, এটা হচ্ছে ফোকাস করার ব্যাপার, অন্য কিছু না স্যার। ওকে, তাহলে আমরা সিঙ্গেল ইফ ফাংশনের ব্যাপার আমরা একটু দেখে আসতে পারি যে এটি কিভাবে কি হচ্ছে। তো তার আগে আমি এই কোয়েরিটিকে ডিজাইন ভিউতে নিয়ে, সরি এটি ডিজাইন ভিউ আছে, দেখুন। তার আগে আমি আচ্ছা কোয়েরি ক্লোজ করে দিই, একটু টেবিল না বুঝলে পুরো ব্যাপারটা আমি বুঝতে পারবো না। দেখুন স্যার, এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, ক্লাস। আমি এখানে লুকআপ উইজার্ড তৈরি করি নাই ক্লাসে, জাস্ট বোঝানোর জন্য রাখা হয়েছে, আপনারা করে নেবেন। ফোন নাম্বার, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি হচ্ছে এই স্টুডেন্ট আসলে কি অ্যাক্টিভ আছে কিনা বা ইনঅ্যাক্টিভ আছে কিনা, এই ব্যাপারটা আমি বুঝাতে চাচ্ছি, জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য, অন্য কিছু না। দেখুন স্যার, অ্যাক্টিভিটি দেওয়ার পরে আমি ইয়েস এবং নো রাখতেছি, মানে 0 এবং 1, মানে ট্রু ভ্যালু, ফলস ভ্যালু, তাই তো? যদি অ্যাক্টিভিটিতে ক্লিক করা হয় তাহলে দেখুন স্যার, নিচে আমরা ফরম্যাট পাচ্ছি, আমি একটু ব্লিঙ্ক করে দেখাচ্ছি। ফিল্ড প্রপার্টিজ, ইয়েস এবং নো, ইয়েস অবলিক নো দেওয়া আছে। আবার যদি এখানে ক্লিক করা হয় আমরা আরো দুইটি পাচ্ছি, একটি হলো ট্রু পার্ট, আরেকটি হচ্ছে ফলস পার্ট, এবং আরেকটি হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে অফ। আমরা যদি বাইনারি ডিজিটে আসি, 0 এবং 1, যেটির মাধ্যমে পুরো কম্পিউটার চলতেছে, 0 এবং 1। ঠিক আছে স্যার? তো আমরা এখানে ইয়েস নো রেখে দিয়েছি। তো এটিকে আমরা চাচ্ছি যে ইফ স্টেটমেন্টের সাহায্যে একটু কাউন্ট করার জন্য। সেটি কিভাবে, যে আমি যদি এখানে চেক করি তাহলে সেটি অ্যাক্টিভ হবে, আর যদি চেক করা না থাকে তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। শুধু একটি মাত্র ইফ স্টেটমেন্ট বা ইফ ফাংশন ব্যবহার করে আমরা করতে পারি। তো সেটির জন্য আমরা একটু আসতে পারি ডিজাইন ভিউতে। দেন আমরা এখানে এক্সপ্রেশন বিল্ড করার জন্য বা কোনো ফাংশন এখানে টাইপ করার জন্য বেশ কয়েকটি মেথড অ্যাপ্লাই করতে পারি। প্রথম মেথড হচ্ছে, আমরা চাইলে এখানেই আমরা কাস্টম একটি কলামের নেম টাইপ করে দিয়ে
আমরা এখানে টাইপ করে দিতে পারি আমাদের ওই ফাংশনটি। আবার যদি চাই এই কলামটি সিলেক্ট রাখার অবস্থায় উপরে দেখুন স্যার ডিজাইন ট্যাব সিলেক্টেড দেখা যাচ্ছে, বিল্ডার, আমরা এক্সপ্রেশন বিল্ড করতে পারবো। আবার এখানেই মাউস রাইট বাটন ক্লিক করে আমরা বিল্ড করতে পারবো। আর হজম শক্তির বাইরে চলে যাচ্ছে মনে হয়। ওকে, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন স্যার, আমি শুধু একটি মাত্র ইফ নিয়েছি, যে ইফ অ্যাক্টিভিটি হচ্ছে যে আমার এই ফিল্ডের নেম, এটা আসবে না কারণ এই উইন্ডো থাকার জন্য পপ আপ উইন্ডো। এই যে অ্যাক্টিভিটি আমি ব্লিঙ্ক করে দেখাচ্ছি, এই অ্যাক্টিভিটির উপর বেস করে আমাকে এখানে ফলস পার্ট এবং টু পার্টের কাজটা আমাকে দেখাবে। তার জন্য আমি এখানে আইআইএফ নিয়েছি, প্যারান্থেসিস নিয়েছি, এর ভিতরে অ্যাক্টিভিটি আমি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দিয়েছি এবং ইকুয়াল দিয়ে আমি 0 নিয়েছি। এখানে তখন কোন স্যার মনে কথা আসছে। জি জি জি। তো যাই হোক, তো এখানে হচ্ছে যে আমি যেটা করতে চাচ্ছি যে, আচ্ছা স্যার আমি একটু স্যারদের মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে বেশি যত চাচ্ছি যে আমি ইজি দেখার জন্য, কিন্তু বারবারই আমার ওইদিকে চলে যাচ্ছে আর কি। লক্ষ্য করুন স্যার, এখানে যদি আমি চেক মার্ক করি, পদ্ধতি ঠিক আছে স্যার, পদ্ধতি ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে একদিনে আমরা কতটুকু রিসিভ করতে পারবো এইটা বড় হ্যাঁ, কথা। সেই রিসিভিং পাওয়ারের উপর এটা বলছি আর কি। আচ্ছা তাহলে বাদ দিয়ে দিই স্যার আজকে। হ্যাঁ স্যার, আমরা আরো নেক্সটে শিখি, আমরা ধীরে ধীরে শিখি আর কি, একদিনে অতটা রিসিভ। জি, তাহলে আমরা একটু কথা বলে নিই। আহসান হাবিব স্যার, অবশ্যই স্যার, এখন একটু কথা বলি স্যার। হ্যাঁ জি স্যার, বোর হয়তো লাগতেছে স্যার, দেখ আমরা একটু কথা বলে নিই। আহসান হাবিব স্যার যে ক্লাসটি নিচ্ছেন আমাদের, আসলেই অনেক সুন্দর করে, অনেক সহজ করে আমাদের বোঝাবার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের কোনটা যে সহজ আর কোনটা কঠিন এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা যারা একেবারে নতুন, তবে হ্যাঁ আর মোটামুটি বুঝছি স্যার, না এখানে মোটামুটি বুঝছি স্যার। না, সে কথা বলছি আর কি, যে যারা নতুন তাদের কাছে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমাদের যে সকল স্যার ম্যাডাম বোন আগের থেকেই আছেন যুক্ত, আমার মনে হয় ওনারা বেশি ভালো বুঝে ফেলেছেন এই ক্লাসটি। আমাদের আনোয়ার স্যারও কিন্তু যে বুঝতেছেন না তা কিন্তু না, আনোয়ার স্যার বুঝতেছেন, কিন্তু আনোয়ার স্যার বিষয়টাকে হালকা করবার জন্য আমি চূড়ান্তভাবে স্যারের ক্লাসটা এনজয় করছি। এবং আসলে বিষয়টা হলো যে আমি একই জায়গায় যাওয়ার জন্য যদি বিভিন্ন পথ চিনে রাখি, তাহলে আমি আমার সুবিধা মতো পথ ব্যবহার করতে পারি। জি, এটাই আমি এক্স্যাক্টলি দারুণভাবে সেই জিনিসটা বুঝেছেন এবং খুবই এনজয় করছি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে এত সুন্দরভাবে শেখাটা, মানে একদিনে আমি রিসিভ যতটুকু করতে পারবো ততটুকু রিসিভিং পাওয়ার আছে, কিন্তু মানুষের আমাদের ক্যাপাবিলিটি কম স্যার। 45 মিনিটস কিন্তু রিসিভ, আপনারা দেখেন ক্লাসের ডিউরেশন কতটুকু, 40 to 45 মিনিটস। 40 মিনিট স্যার। ক্যাপাসিটি, ব্রেনের ক্যাপাসিটি টু রিসিভ, হ্যাঁ, তারপরে কিন্তু ব্রেক দেওয়া হয়, এটি নিয়ম, এই কারণে ডিউরেশন। তো স্যার ওই যেহেতু মাথার উপরে গেল স্যার, আমরা এখন একটু গল্প করলে ওই ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আমাদের জামিরুল স্যার কিছু বলতে যাচ্ছে, কিন্তু জামিরুল স্যার আপনার কথাগুলো আমরা খুব ধীরে শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার বলেন। জামিরুল স্যারের গলা চাপা। আহসান হাবিব স্যার, আহসান হাবিব স্যার প্লিজ, কম না, যদি বিষয়টা যেহেতু আমাদের কাছে নতুন, যার জন্য নতুন জিনিস একসাথে এতগুলো নিতে গেলে, যেমন আমি এইভাবে যদি সারাদিন ক্লাস নেন, আমাদের ফিরোজ স্যার সবটাই অনুধাবন করতে পারবেন, কিন্তু আপনারা নতুন, তাদের জন্য সমস্যা। তাছাড়া ব্যাপারটা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি লিংকটা দেন স্যার। জি শামসুজ্জামান স্যার। জি স্যার, আমি একটু বলি স্যার। শামসুজ্জামান স্যার বলেন। আসলে স্যার একটু ক্রমান্বয়ে যাচ্ছিল তো, একটু মজা লাগছিল, কিন্তু মজা নয় শুধু, আমি তো উপভোগ করছিলাম স্যারের ক্লাসটি। আজকে যদি আহসান স্যার সারা রাত আমার সঙ্গে থাকে তো আমার কোনো বোর লাগবে না, বলেন। আহসান স্যার, আহসান হাবিব স্যার, আমি বলি স্যার আপনার তো সেখানে চমৎকার। আর আমাদের স্যার আপনার ইফ ফাংশন বলতে গিয়ে স্যার আমার আবু ফিরোজ স্যারের একটা কথা আমার এখনো কানে বাজছে, এবং আমি একটু এক্সপ্রেশন করি, সবার ভালো লাগবে নিশ্চয়। স্যার যখন আমাদের ইফ ফাংশনটা বুঝিয়েছিলেন বা শিখিয়েছিলেন, উনি বলেছিলেন যে ফাংশনটার আপনি যেভাবে দেখালেন এক্সপ্রেশন, ট্রু পার্ট, দেন ফলস পার্ট, স্যার এত চমৎকার একটা এক্সাম্পল দিয়েছিলেন। উনি বলেছিলেন যদি, এটা তো যদি গেল, তুমি যাও, তুমি যাও হলো এক্সপ্রেশন, ট্রু পার্ট হলো তো তবে যাও, দেন ফলস পার্ট নইলে আমি যাব। অবশ্যই স্যার। হ্যাঁ, যদি তুমি যাও,
তো যাও, নইলে আমি যাব। এই জিনিসটা আমার এখনো কানে বাজে এবং স্যার আমার যতদিন আমি এই ফাংশন নিয়ে কাজ করব আমার মনে থাকবে। ফিরোজ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহসান হাবিব স্যার আপনাকে তো আমরা কিন্তু আহসান হাবিব স্যারকে যে আজকে পেলাম, আমি একটু যদি আমাদের সকলের পক্ষ থেকে আমি আহসান হাবিব স্যারকে বলতে চাচ্ছি, আসলে আমাদের স্যাররা কিন্তু আজকে কেউ কথা বলেনি, কেউ একটু করেনি। আমাদের যে সকল স্যার ম্যাডাম গুলো আছেন সকলে একেবারে এনজয় করতেছিল। যেমন আমাদের আনোয়ার স্যার যে কথাটা বললেন যে আসলে স্যার সবাই কিন্তু আমরা এনজয় করছি, তো হয়তো আপনার প্রত্যেকদিন পাবো না, কিন্তু আপনি মাঝে মধ্যে আমাদের এই ক্লাসে ফাঁকে ঢুকে পড়বেন। এই ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম যে স্যার ওইভাবে তো আসলে টাইম মেইনটেইন করতে আমি পারবো না, তারপরে যখন আমি টাইম পাবো অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করব এবং অল্প কিছু দেওয়ার চেষ্টা করব। আমি জানি যে আমি অত প্রফেশনাল না, বাট যতটুকু আমি জানি জাস্ট আমি দেওয়ার চেষ্টা করব, এতটুকু আমি বলতে পারি। অনেক স্যার আছেন, আমার ল্যাপটপ ডিস্টার্ব করাতে স্যার আমি অনেক ডিস্টার্ব করছি আপনাদের। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আহসান স্যারের 18টা ভিডিও মানে টিউটোরিয়াল দেখেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 18টা টিউটোরিয়াল দেখেছি আহসান স্যার 1 থেকে 18 পর্যন্ত। হ্যাঁ, আমার চ্যানেলে মাইক্রোসফট অ্যাক্সেস এর উপরে হিউজ পরিমাণ টিউটোরিয়াল দেওয়া আছে, বেসিক, অ্যাডভান্স, প্রজেক্ট। আর একটু লিংকটা যদি দেন স্যার ইউটিউবের। আহসান হাবিব স্যার, আমরা আমাদের আহসান হাবিব স্যারের লিংকটা আমাদের রবিউল স্যার অলরেডি আমাদের দিয়ে দিয়েছিল, আবারও রবিউল স্যার দিয়ে দিবেন। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি। জি স্যার, এখনই আপনার আলোচনা থেকে স্যার আপনার জানার যে গভীরতা এটা স্যার ধারণা পাওয়া গেছে। আপনার যে সৌজন্য আপনি বলছেন আপনি জানেন না, আমরা বুঝে গেছি স্যার আপনার জানার গভীরতা। আরে চ্যানেলটা সবার কৌশলটা অনন্য স্যার, পারলে আহসান স্যারের চ্যানেলটা এবং আমাদের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণ করবেন। হ্যাঁ, ল্যাকিংগুলো পূরণ করবেন। আমাদের আরো কিছু দেখা যাচ্ছে যে টেক্সটের যে টাইপ আছে, চ্যানেল সাবস্ক্রাইব করছি স্যার, দেখবো ইনশাআল্লাহ যে আমাদের কিছু আছে এই ডাটা টাইপটা কখন ইউজ করে। হ্যাঁ, এটা আরেকটু ক্লিয়ার হবে। আপনি থাকবেন আমাদের সাথে স্যার, এই প্রত্যাশা আপনার কাছ থেকে। ডেটা টাইপের উপরে স্যার যদি ক্লাস নেওয়া হয়, ডেটা টাইপের ক্লাস নিতে গেলে স্যার 10টা ক্লাসও কভার করবে না। ডেটা টাইপ এত বড় একটা টপিক, এই ডেটাবেস প্ল্যাটফর্মে, শুধু এখানে না, প্রত্যেকটা ডেটাবেস প্ল্যাটফর্মে এই ডেটা টাইপস রয়েছে এবং ভিন্ন ভিন্ন ডেটা টাইপস ব্যবহার করা হয়। আপনি লিব্রে অফিসে যান, ওপেন অফিসে যান, এসকিউএল এ যান, তারপরে স্যার হচ্ছে ওরাকলে যান, মারিয়া ডিবিতে যান, এসকিউএল সার্ভারে যান, প্রত্যেকটা জায়গায় ডেটা টাইপ রয়েছে এবং ডিফারেন্ট ডেটা ইউজ করা হয়। তাদের নিজস্ব কাস্টমাইজ আর কি ডেটা টাইপ কিছু ব্যবহার করা হয়। সো ডেটা টাইপ আমি একটু বলি স্যার, আমাদের ধৈর্যের অভাব নাই, আমরা শিখতে চাই স্যার। আপনি স্যার শেখাবেন, থাকবেন আমাদের সাথে। স্যার আমি একটু বলি স্যার, 1 মিনিট। আহসান স্যার, আহসান স্যারের ক্লাসটা আমি শুনলাম, আমার খুব ভালো লাগলো যে আসলে স্যার মাইক্রোসফট অ্যাক্সেস দেখানোর পাশাপাশি উনি তো আসলে আপনাদের প্রোগ্রামিং এ হাতে করে দিয়ে দিয়েছেন আর কি। কারণ প্রোগ্রামিং এর যারা শিখতে চান আসলে তার জন্য ইফ ফাংশনটা আমি মনে করি যে 60-70% আপনাকে অ্যাডভান্স নিয়ে যাবে। যদি আপনি ইফ ফাংশন একবার বুঝে যান, হ্যাঁ, তাহলে তো আপনি প্রোগ্রামিং আসলে শিখে ফেলবেন অনেকখানি, 70% শিখে ফেলবেন, সবই পানির মতো। তো আমি তো বলতে চাচ্ছি উনি অ্যাক্সেস শেখানোর পাশাপাশি আসলে অ্যাক্সেস শেখানোর নাম দিয়ে আপনাকে তো কোনটা উনি প্রোগ্রামিং এ হাতে করে দিয়ে দিয়েছেন। অসাধারণ, অসাধারণ। আমি স্যার আমাদের সবচেয়ে বড় ভালো কপাল স্যার, ফিরোজ স্যারের সবকটি ক্লাস কিন্তু আহসান স্যার চুকে রাখছেন, সবগুলো দেখছেন, বলতেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। আমরা পিউরিফাইড যে হয়ে যাব এটা আমরা 100% নিশ্চিত। আচ্ছা, আমি আহসান স্যারকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি কিন্তু অলরেডি একজন স্কুল টিচার এবং কোনোদিনই অ্যাক্সেস নিয়ে কোনোদিন পড়াশোনা করা হয়নি, কম্পিউটার জানি, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি। আচ্ছা, তাহলে আমি স্যার আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আমরা জানতে চাই। আপনি কিন্তু অসাধারণভাবে শেখালেন, যেটা সত্যি ভালো লাগলো, সেটা আমরা একটু জানতে চাই। আপনার আসলে পড়াশোনা, আসসালামু আলাইকুম, পড়াশোনা স্যার আপনার কোন অবস্থা, মানে কিসে ছিল আপনারা, আসলে কোন বিষয়ে পড়াশোনা করলেন আপনি? আমার পড়াশোনাটা স্যার মেইনলি হচ্ছে এসকিউএল সার্ভারের উপরে স্যার, এসকিউএল সার্ভার প্লাস ডেটাবেস প্লাস হচ্ছে প্রোগ্রামিংটা আর কি। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমার মেইন টপিক ছিল। আনোয়ার স্যার, আমাদের ঢাকার আনোয়ার স্যার যদি আর কিছু বলতেন স্যার, তাহলে আমরা আজকের জন্য হয়তো ক্লোজ করতাম। আমাদের সময় হয়তো 2-3 মিনিট। বলেন স্যার, স্যাররা বলেন, সমস্যা নেই স্যার।
স্যার ছাড়তে ইচ্ছে করতেছে না স্যার। না না ঢাকা, আমি ঢাকার অনার স্যারকে কিছু বলতে ঢাকার আনোয়ার স্যার লিফট হয়ে গেছে, লিভ হয়ে গেছে। আচ্ছা জি, আচ্ছা 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 স্যার, সর্বশেষে 2 মিনিট আছে, আমি কিছু কথা বলি স্যার। সেটা হচ্ছে ক্লাস নেওয়া হলো অনেক লং টাইম ধরে স্যার আপনাদের সাথে যুক্ত ছিলাম, প্রিভিয়াস ক্লাসেও আমি যুক্ত ছিলাম, এখন 31% এখানে যুক্ত দেখতে পাচ্ছি আমি। সো যে ক্লাস নেওয়া হলো আশা করি স্যার আমরা এগুলো প্র্যাকটিস করবো বাসায় হিউজ পরিমাণে। আর ক্লাস থেকে যদি আমি কোনো কিছু যদি আমার ভুল থাকে বা বোঝানোর আমি হয়তো ওইভাবে বুঝাইতে পারলাম না, বা আমার কথা হয়তো বা ভালো সিস্টেমেটিক ওয়েতে ছিল না, সেগুলো আশা করি আমরা স্যার মাথায় নিব না, জাস্ট কতটুকু শিখতে পারলাম এই ব্যাপারটা আমরা ধরে রাখবো এবং প্র্যাকটিস করবো, এবং আমরা আমাদের মতো করে কিছু ডেটাবেস, বেসিক লেভেল ডেটাবেস তৈরি করার চেষ্টা করব। আমরা কেউ প্রফেশনাল না, সো আমরা আগেই ওই ইফ স্টেটমেন্ট বা ভেবে কোডিং নিয়ে আমরা কাজ করতে পারবো না। সো শুধু একটা টেবিল ক্রিয়েট করি, ফর্ম ক্রিয়েট করি, রিপোর্ট ক্রিয়েট করি, কোয়েরি ক্রিয়েট করি, আর অন্য কিছু দরকার নাই। এই যে একটা ডেটাবেস আমরা তৈরি করে আবু ফিরোজ স্যারের কাছে আমরা সাবমিট করার চেষ্টা করি, তাহলে স্যার ওইটাকে ভেটিং করবে, দেখবে কার কোথায় কোন বিষয়বস্তু ভুল ত্রুটি আছে, দেন আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার গুলো নিয়ে আমরা ডিটেলস কাজ করব। পাশাপাশি এই সফটওয়্যার যে ক্লাসগুলো চলতেছে স্যার অনেক যেটাকে বলা চুলচেরা বিশ্লেষণ, তো চুলচেরা বিশ্লেষণ করে স্যার বুঝায় দিচ্ছে, কিন্তু আমি যেহেতু স্যারের ক্লাসগুলো দেখেছি, সো এই ব্যাপারগুলো আমরা রাখবো স্যার। তো স্যার সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট টাইম আবার দেখা হয় ক্লাস। জি স্যার, আমরা আশা করছি আপনাকে আমরা আবার এরপরেই পাবো। জি স্যার, ফেসবুক লিংকটা দিবেন স্যার, প্লিজ বন্ধু হব স্যার, ফেসবুক লিংকটা দিলে বন্ধু হতাম স্যার। সবাই ভালো থাকবেন। মোহাম্মদ আহসান হাবিব অনেক লিখলে পাওয়া যাবে, আর ইউটিউবে গিয়ে আহসান টেকটিক্স লিখলে পাওয়া যাবে আমার চ্যানেলে। জি জামিরুল স্যার, জি স্যার আপনার কথা নিয়ে আমরা শেষ করতে চাই। জামিরুল স্যার। জি স্যার, আমরা আসলে যেভাবে আমরা দলটা আমাদের গ্রুপটা সমৃদ্ধ হচ্ছে, এই ধারাটা অব্যাহত থাকলে আমরা যেভাবে এগুতে চাই আমাদের এগিয়ে যাওয়াটা আরো সুন্দর হবে। আপনারা সবাই স্যার থাকবেন, আহসান হাবিব স্যার, ইউসুফ স্যার, আপনাদের ফিরোজ স্যার, এই যে ডাটাবেজের এতগুলো জ্ঞানী মানুষ আমাদের সাথে যুক্ত, অতএব আমরা ডাটাবেজকে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে পারবো এই আশা রাখছি স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার।